কাজ হয়ে যাওয়ার পর আমরা এখন স্টার্ট করব বিভব শক্তি এবং গতিশক্তি নিয়ে। তবে তার আগে তোমার শক্তি এবং কাজ নিয়ে একটা কথা বলি। কাজের আরেকটা রূপ হচ্ছে শক্তি। এই যে দেখো, আমি এই বস্তুকে 10 নিউটন বল দিয়ে 3 মিটার সরাইছি ধরো, তাহলে দেখো তো আমার একটা কাজ হয়েছে, কারণ আমি বল প্রয়োগ করেছি, এতে আমার স্মরণ হয়েছে, তার কাছে আমার কাজ হয়েছে। কাজটা আমি কিভাবে করছি? আমার শরীরে আমি যা খাওয়া দাওয়া করছি সেই শক্তিগুলো রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়েছে, এবং ওই শক্তিটাকে আমি দেখো তো এটাকে গতিশক্তি দান করছে, বা ওইটাকে আমরা যান্ত্রিক শক্তি দিচ্ছি। তার মানে আমাদের শক্তিটা এক রূপ থেকে তোমার কি হয় বলতো আরেক রূপে রূপান্তরিত হয়। সো তোমাকে দুইটা কথা অবশ্যই এমসিকিউর জন্য মনে রাখতে হবে। সেটা কি বলতো? সেটা হচ্ছে কাজ এবং শক্তি, কাজ এবং শক্তি পরস্পরের সমতুল্য। মানে কাজ যা, শক্তি তোমার কি হচ্ছে বলতো? কাজ এবং শক্তি পরস্পরের তোমার কি হচ্ছে বলতো সমতুল্য। ফলে কাজ এবং শক্তি উভয়ের যে একক, ওই এককটা তোমার কি হচ্ছে বলতো জুল। ঠিক আছে, উভয়ের একক তোমার কি হচ্ছে বলতো জুল। এখন আমাদের বইতে অনেক ধরনের শক্তির কথা বলা আছে, তবে আমি সব থেকে যে জিনিসটা আসলে পরীক্ষা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, ওইটা দিয়ে আমরা আলোচনাটা স্টার্ট করি, দেন আমরা গ্র্যাজুয়ালি বাকি দিকে চলে যাই। তো আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। আমরা এখন যে জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। নর্মালি যান্ত্রিক শক্তি হচ্ছে চালিকা শক্তির চেয়ে। এই যান্ত্রিক শক্তি নর্মালি দুই প্রকার। কয় প্রকার যান্ত্রিক শক্তি? যান্ত্রিক শক্তি নর্মালি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার গতিশক্তি, এবং অপরটা হচ্ছে বিভব শক্তি। একটা গতিশক্তি এবং আরেকটা হচ্ছে বিভব শক্তি। তো আমাকে প্রথমত বুঝতে হবে এই যে বিভব শক্তি জিনিসটা কি। বিভব শক্তি এই যে বিভব শক্তি, দেখো বিভব শক্তি জিনিসটা আসলে কি? সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থা বা অবস্থানের পরিবর্তনের জন্য স্বাভাবিক অবস্থা বা অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়, তাকে আমরা কি শক্তি বলি বলতো? বিভব শক্তি বলি। ব্যাপারটা কিরকম দেখো, এই দেখো একটা বস্তু স্বাভাবিকভাবে এখানে ছিল, যখন তুমি কি করছো বলতো স্বাভাবিক অবস্থান থেকে তুমি চেঞ্জ করে এগুলো হয়েছে। তো দেখো কি বলছে, স্বাভাবিক অবস্থা বা অবস্থার ব্যাপারটা হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলে পড়বো। আর আমাদের নর্মালি সিলেবাসে অবস্থান নিয়ে কাজ করা হয়েছে। যে অবস্থানের যে পরিবর্তনটা করছো, এই অবস্থান থেকে একটু উঠানোর ফলে, অবস্থান থেকে একটু পরিবর্তন করার ফলে দেখো তো এটাকে ছেড়ে দাও, সে নিচে পড়ে যাচ্ছে। যে নর্মালি সে কি এখন নিচে পড়ছে না, স্টিল হয়ে আছে। যখন তুমি তাকে কি করছো বলতো স্বাভাবিক অবস্থান থেকে একটু উপরে উঠাচ্ছ, তখন ছেড়ে দাও, সে কিন্তু আবার দেখো তো তার পূর্বের জায়গায় কি করছে বলতো ব্যাক করছে। অর্থাৎ তাকে তুমি উপরে উঠানোর ফলে, তাকে তুমি স্বাভাবিক অবস্থান পরিবর্তন করার কারণে তার মধ্যে একটা এই যে কাজ করার কি অর্জিত হয়েছে বলতো সামর্থ্য অর্জিত হয়েছে। এটাকে আমরা কি বলি বলতো বিভব শক্তি। সো মনে রাখবা, কোনো বস্তুকে যদি তুমি কিছু উচ্চতায় উঠাও, তার মধ্যে একটা শক্তি জমা হয়, একটা সঞ্চিত শক্তি হয়। এই সঞ্চিত শক্তিকে আমরা কি শক্তি বলি বলতো? বিভব শক্তি বলি। এই যে আমরা বিভব শক্তির কথা বলছি, এই বিভব শক্তিকে ইংরেজিতে বলা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এই বিভব শক্তিকে আমরা নরমালি পটেনশিয়াল এনার্জি বলি, বা সংক্ষেপে একে আমরা ইপি বলে থাকি। সংক্ষেপে আমরা কি বলে থাকি বলতো? ইপি বলে থাকি। উপরের শ্রেণীর বইগুলোতে এই জিনিসটাকে কেউ কোনো রাইটার ইউডিও প্রকাশ করছে। সো উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে ইউডিও প্রকাশ করছেন। সেটা তুমি হায়ার এডুকেশনে যখন যাবা তখন জানবা যে ইউটা কেন ইউজ করা হয়েছে। বাট আসলে বেসিক লেভেল থেকে যদি তোমাকে আমি পড়াই, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি
একে আমরা ইপি দিয়ে তোমার কি করি বলতো মেজার করি। এই ইপি এর জন্য একটা সূত্র আছে। এই ইপি এর সূত্রটা হচ্ছে ইপি সমান এম ইনটু জি ইনটু কি হচ্ছে বলতো এইচ। একটা কথা ভাইয়া তোমাদেরকে বলে রাখি, একটা কথা ভাইয়া তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে তুমি এমটা দেখতে পাচ্ছ, এমটা হচ্ছে যে বস্তুকে সরানো হচ্ছে, যে বস্তুকে কি করা হচ্ছে বলতো সরানো হচ্ছে। জিটা হচ্ছে তোমার কি বলতো অভিকর্ষজ ত্বরণ, যেটা তোমার কি বলতো জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আর ক্লাস 9-10 এর জন্য, ক্লাস 9-10 এর সিলেবাসের যতটুকু কভার করতেছে ওইটাকে যদি আমি ধরে কাজ করি তাহলে মনে রাখবা এইচ বলতে বোঝাচ্ছে কত উচ্চতায় উঠানো হয়, কত উচ্চতায় তোমার উঠানো হচ্ছে, উঠানো হচ্ছে। কিন্তু যদি একটু ডিটেইলস আলোচনা করি তখন কিন্তু এই জিনিসটাকে আসলে উচ্চতা বোঝায় না। এই জিনিসটাকে বলা হচ্ছে, আমি কিন্তু লিখি নাই, লিখলে আসলে এক ধরনের কমপ্লেক্সিটি ক্রিয়েট হবে, এক ধরনের কনফিউশন ক্রিয়েট হবে। মনে রাখবে এইচ বলতে নরমালি বোঝাবে ভার কেন্দ্রের সব। সো যখন আমি এই চ্যাপ্টারটাকে দাঁড় প্রান্তে পৌঁছবো, একটু কমপ্লেক্সিটি কিছু কমপ্লেক্স কিছু ম্যাথ সলভ করবো, তখন আমি অবশ্যই চেষ্টা করবো এই কনটেক্সটটা তোমার কভার করার জন্য। আপনারা আমি এই জিনিসটা এখন এখানে পড়াচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি এইচ বলতে নরমালি ভার কেন্দ্রের সরণ বোঝায়, বাট আসলে এখানে তোমাকে সিম্পলিসিটির জন্য একটু নতুন করে পটেনশিয়াল এনার্জি বোঝানোর জন্য, যাতে করে তুমি আস্তে আস্তে হাঁটিয়ে বাই স্টার্ট করতে পারো, তাই আমি এখানে এভাবে পড়ানো হয় যে কত উচ্চতায় উঠানো হচ্ছে সেটা আসলে কিসের ভ্যালু বলতো এইচ এর ভ্যালু। এই যে পটেনশিয়াল এনার্জি বা ইপি, এটা সূত্রটা কি বলতো এম ইনটু জি ইনটু কত হচ্ছে বলতো এইচ। সো এটাই তোমার কি শক্তি বলতো বিভব শক্তি। এখন আমি তোমাকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে তোমার কি শক্তি বলতো গতি শক্তি। এখন তোমাকে আমি যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে গতি শক্তি। এখন আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে গতি শক্তি। সো আমরা স্টার্ট করি। আসো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গতি শক্তি। সো আমরা বলছি গতি শক্তি। দেখো তো কোন বস্তুকে তুমি গতিশীল করতে গিয়ে, গতিশীল যখন করো, ধরো আমি ধাক্কা মারছি, সে হচ্ছে বলতো তার মধ্যে একটা গতি সঞ্চার হয়েছে। এই গতি সঞ্চার কি এমনি হয়েছে? তার উপর তুমি কাজ করছো, ফলে তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য অর্জিত হয়েছে। সো এটা তোমরা বই থেকে দেখে নাও, যে সংজ্ঞাটা লেখার সময় নষ্ট করছি না। সো গতিশক্তি কি? গতিশীল কোন বস্তুর মধ্যে গতি সঞ্চার করতে যে শক্তিটা দরকার হয় তাকে আমরা কি শক্তি বলতো গতিশক্তি বলি। এই গতিশক্তিকে আমরা বলতেছি কাইনেটিক এনার্জি। এই শক্তিকে আমরা কি বলছি বলতো কাইনেটিক এনার্জি। এটাকে আমরা বলছি কাইনেটিক এনার্জি, অথবা সহজ বাংলায় এটাকে আমরা বলছি গতিশক্তি। সংক্ষেপে আমরা বলছি কি বলতো গতিশক্তি, অথবা আমরা এটাকে একটু বোঝানোর জন্য ই কে দিয়ে প্রকাশ করি। এছাড়া উপরের ক্লাসে এই জিনিসটাকে কোনো বইতে এটাকে কে দিয়ে প্রকাশ করছে। এই যে ইকেটা বা গতিশক্তিটা, এই গতিশক্তির যে সূত্রটা, এই সূত্র যদি আমরা লিখতে চাই, সেই সূত্র হচ্ছে ইকে সমান হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার। তাহলে ভাইয়া এম এর পরিচয়টা কি আমাকে একটু বলো। এম এর পরিচয়টা হচ্ছে এই যে এম এর যে পরিচয়টা, এম এর পরিচয় হচ্ছে যে বস্তুকে গতি সঞ্চার করছে, যে বস্তুকে আমরা গতি দিচ্ছি, যে বস্তুকে আমরা গতি দিচ্ছি। আর ভিটা কি বলতো? ভিটা হচ্ছে বস্তুর বেগ। ভি বলতে কি বোঝায়? ভি বলতে বোঝাচ্ছে বস্তুর বেগ। সো ইকে ইকুয়ালস টু কত বলতো? হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার। এম বলতে কি বোঝায়? যে বস্তুকে নিয়ে আমি কাজ করছি, ধরো আমি এই বস্তুকে ছুঁড়ে মারতেছি। সো এই বস্তুকে যদি ছুঁড়ে মারছি, তাই এই বস্তুর কি হচ্ছে বলতো গতি দিচ্ছি, এই বস্তুর ভরটাকে আমি এখানে ইউজ করব। আর ভি বলতে কি বুঝি বলতো? বস্তুর তোমার কি হচ্ছে বলতো বেগ। সো এখন তাহলে আমরা বিষয়টা রিভিউ করি যে কাজ এবং শক্তি হচ্ছে পরস্পরের সমতুল্য। কাজের একক যা, শক্তির একক তা। দুই ধরনের শক্তি আছে নরমালি আমাদের বইতে। যান্ত্রিক শক্তি দুইটা রূপ আছে, একটা হচ্ছে গতি শক্তি এবং আরেকটা কি শক্তি বলতো বিভব শক্তি। বিভব শক্তি সূত্র কি বলতো? ইপি ইকুয়ালস টু এম ইনটু জি ইনটু এইচ।
এবং গতিশক্তির সূত্র হচ্ছে কত বলতো, হাফ ইন্টু এম ইন্টু কত হচ্ছে বলতো, ভি স্কয়ার। সো আমরা এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যখন মনে রাখবা যে এই লাইনটা তোমার এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা কি বলতো, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুব থাকে। যান্ত্রিক শক্তি সর্বদা কি থাকে, ধ্রুব মানে অপরিবর্তনশীল থাকে। মাঝে মাঝে এভাবে চিন্তা করা হয়, যান্ত্রিক শক্তি সর্বদা যান্ত্রিক শক্তি কেমন থাকে, সংরক্ষণশীল থাকে, অর্থাৎ অপরিবর্তনীয় থাকে, সবকিছু মিনিং সেম, আনচেঞ্জ থাকে। ঠিক আছে, এবং এটাও লেখা থাকে যান্ত্রিক শক্তি অলওয়েজ শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। শক্তির নিত্যতা মানে কি, সে কখনো তার মানকে কি করে না বলতো, চেঞ্জ করে না। কি করে না, সে কখনো তার মানটাকে কি করে না বলতো, চেঞ্জ করে না। তাহলে অলওয়েজ শক্তির নিত্যতা মেনে চলে। এই জিনিসটা তোমার ইন্টার লাইন বলো, এসএসসি লাইন বলো, অ্যাডমিশন লাইন বলো, সামনে পরীক্ষা বলো, সবকিছুর জন্য তোমার কি বলতো, এই জিনিসটা তোমার কি বলতো, ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এটা নিয়েই আমরা আসলে সিকিউ যখন সলভ করবো তখন বেশ ভালোভাবে সলভ করবো। এখন আমাদের টার্গেট থাকবে এই সূত্রগুলো নিয়ে আমরা বেশ কিছু পরিমাণ ম্যাথ করবো এবং তারপর সিকুয়েন্সিয়ালি আমরা সামনের টপিকসে আগাবো। এই যে আমরা বিভব শক্তি এবং গতিশক্তি পড়লাম, এটা থেকে আমরা কিছু বেসিক লেভেলের কোশ্চেন আলোচনা করব। একটু তোমার যারা এটা আগে পড়েছো ওদেরও বেশ কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে আমাকে বলা হয়েছে, দেখো ধরো আমাকে বলা হইল যে এটা হচ্ছে আমার ভূতল, এই জিনিসটা হচ্ছে আমাদের ভূতল। আচ্ছা, এখান থেকে তোমার এইচ উচ্চতায়, তুমি একটা বস্তুকে, তুমি কি করলা বলো তো, তুলে রাখছো। আচ্ছা ঠিক আছে, বলা হয়েছে এই বস্তুটার ভর হচ্ছে, এই বস্তুটার ভর হচ্ছে তোমার, ধরো এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। কয় কেজি? 10 কেজি। সো এখান থেকে এই বস্তুটার যে হাইটটা, ওই হাইট বলছে তোমার হচ্ছে 10 মিটার। তোমাকে বলছে এই যে বস্তুটা আছে, এই বস্তুর বিভব শক্তি কত, এই বস্তুটার বিভব শক্তি কত। সো এই বস্তুর বিভব শক্তি আমরা ঠিক কিভাবে মেজার করি, দেখো সেটা হচ্ছে এম ইন্টু জি ইন্টু কতটুকু উচ্চতা আছে সেটা। তাহলে আমি যে বস্তুকে ইউজ করছি, এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি, জি এর মান হচ্ছে কত বলতো 9.8, এবং এইচ এর মান কত হচ্ছে বলতো 10 মিটার। স্যার 10 10 100, এই যে 100-এর সাথে তুমি যদি 9.8কে মাল্টিপ্লাই করো তাহলে আসবে তোমার 980। এবং এটা যেহেতু শক্তি, এবং শক্তির এককটা তোমার কি হচ্ছে বলতো জুল, এটা হবে 980 জুল। তাহলে এই বস্তুটার বিভব শক্তি আমরা বের করে ফেলতে পারছি। এইবার আসো, আমাকে যদি প্রশ্ন করে এই বস্তু যখন ভূমিতে পড়বে তখন কত বেগে পড়ছে, এই বস্তুটা যখন ভূমিতে পড়বে, যখন ভূমিতে পতিত হবে, আমি তোমাকে জিনিস প্রুফ করে দেখাবো, এই বস্তু যখন ভূমিতে পতিত হবে তখন কত বেগে ভূমিকে আঘাত করবে, তোমার কি করবে বলো তো, আঘাত করবে, কত বেগে ভূমিকে আঘাত করবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলা গতি,
আমাদের মনে আছে আমরা একটা বস্তুকে যখন এইভাবে ফেলে দিই, সে ছিল মুক্তভাবে পড়ন্ত বস্তু। আর মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ কি থাকে বলতো? শূন্য থাকে। এই যখনই এই বস্তুটাকে তুমি এখানে রাখছিলা, তখন তার আদিবেগটা কত ছিল বলতো? তার আদিবেগটা কত ছিল বলতো? 0। কত হচ্ছে বলতো? ms ইনভার্স 1। এখন বস্তুটা যেহেতু একটা বায়ুশূন্য স্থানে পড়ছে, যেখানে বাতাসের কোনো বাধা আমি বলি নেই, অর্থাৎ এখানে যে ত্বরণটা কাজ করছে, এই ত্বরণের মান হচ্ছে 9.8, কথা হচ্ছে বলতো ms ইনভার্স, কথা হচ্ছে বলতো 2। এবং বস্তুটা যে মাটিতে পড়ছে, যতটুকু উচ্চতা থেকে পড়ছে, সে উচ্চতার মান কত হচ্ছে বলতো? উচ্চতার মান কত হচ্ছে বলতো? 10 মিটার। আমরা প্রত্যেকে কিন্তু গতিসূত্র জানি, সেটা কি বলতো? v স্কোয়ার সমান u স্কোয়ার 2gh। চিহ্ন দেওয়ার পালা, আমি তোমাদেরকে চিহ্ন দেওয়া শিখিয়েছিলাম। একটা বস্তু নিচে পড়ছে, তার আদিবেগটা কোন দিকে বলতো? তার আদিবেগটা নিচের দিকে। সে যেহেতু নিচে পড়ছে, শেষ ব্যাগটা কোথায় বলতো? নিচে। এবং তোমার যে জিটা সেটাও নিচের দিকে, এবং যে এইচটা সেটাও নিচের দিকে। তার মানে আমি যখন চিহ্ন নির্ধারণ করবো, এখানে প্রত্যেকের চিহ্ন তোমার কি হবে বলতো? সেম হবে। আমরা এখানে প্লাস হিসেবে চিন্তা করে নিছি। সো এটার আগেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, এবং এখানেও তোমার কি আছে বলতো? প্লাস আছে। সো আদিবেগটা যেহেতু তোমার কথা হচ্ছে বলতো 0 প্লাস 2 ইন্টু জি এর মান কত হচ্ছে বলতো? 9.8 ইন্টু এইচ এর ভ্যালু কয় মিটার বলতো? 10 মিটার। সো তুমি এখান থেকে ভি স্কোয়ারের একটা ভ্যালু পাবা, সেটা হচ্ছে এখানে হবে 19.6 ইন্টু 10, সো 196। আর তুমি যদি এটাকে রুট ওভার করো, রুট ওভার 196, তুমি এখান থেকে একটা ভ্যালু পাবা, যেই ভ্যালুটাই তোমার কাছে জানতে চাইছে কত ব্যাগে ভূমিকে আঘাত করবে। আচ্ছা, এবারে আমার তোমার কাছে প্রশ্ন, তোমাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে বলা হয়েছে মাটিতে আঘাত করার মুহূর্তে, মাটিতে আঘাত করার মুহূর্তে বলছে গতিশক্তি কত? মাটিতে আঘাত করার মুহূর্তে গতিশক্তি কত? ফাইন, আমার কাছে কি জানতে চাইছে ভাইয়া? আমার কাছে চাইছে গতিশক্তি কত। আমরা গতিশক্তির সূত্র কি জানি? আমরা গতিশক্তির সূত্র জানি ইকে সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, আমার এখানে যে এম এর ভ্যালুটা, এই এম এর মানটা কত বলতো? 10 কেজি। এবং আমি কিন্তু তোমাকে দেখিয়েছি মাটিতে কত বেগে আঘাত করছে বলতো? ভি স্কোয়ার সমান কত? 196। সো আমি তো ভি এর মানটা এখানে বের করি নাই, আমি এই জন্য এক্স্যাক্টলি এই যে ভি স্কোয়ারটা তুমি দেখতে পাচ্ছ না, এই যে তুমি ভি স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এই যে ভি স্কোয়ারটা দেখা যাচ্ছে, এই ভি স্কোয়ারটা আমরা কি হচ্ছে বলতো ডিরেক্টলি এখানে অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে কত? 196। সো তুমি যদি কাটাকাটি করো, দেখবা ক্যালকুলেশন করলে এখান থেকে 900 কত জুল বের হবে বলতো? 80 জুল বের হবে। একটা ম্যাজিক কি দেখবা, সর্বোচ্চ উচ্চতায়, মানে এই যে সর্বোচ্চ বলছি সরি, এই 10 মিটার উচ্চতায় তুমি বিভব শক্তির মান যা পেয়েছ, তুমি দেখো একবারে মাটিতে যখন আঘাত করছে, তখন দেখো গতিশক্তির মানও তোমার কি পাচ্ছ বলতো? সেটাই পাচ্ছ। সো এখান থেকে একটা ছোট্ট জিনিস তুমি বলতে পারবে, দেখো ম্যাক্সিমাম হাইটে বা সর্বোচ্চ উচ্চতায় যেটার মান বিভব শক্তির মান যা হবে, সর্বনিম্ন উচ্চতায় একবারে তলানিতে বা ভূমিতে আঘাত করার মুহূর্তে গতিশক্তির মানও তোমার কি হবে বলো? তা হবে। এবং এটা সব সময় তোমার কি হচ্ছে বলতো? ধ্রুব সত্য। তাহলে আমি কি বললাম, এই লাইনটা তোমার অনেক সৃজনশীলের গ অথবা ঘ নম্বরে সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে, যেটা আমি এখন তোমাদেরকে লাইভ প্রমাণ করে দেখাইলাম। সেটা কি বলতো? সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি সমান, এই জিনিসটাকে যদি আমরা সর্বোচ্চ উচ্চতা বলি, এটা হচ্ছে তোমার সর্বনিম্ন উচ্চতা বলতে পারি একবারে তলানিতে। তাহলে সর্বনিম্ন উচ্চতার তোমার কি শক্তির সমান বলতো? সর্বনিম্ন উচ্চতার কি শক্তির সমান বলতো? গতি শক্তির সমান। সো এই জিনিসটা তোমার এন্টায়ার ফিজিক্স নিয়ে যত বেশি আলোচনা করবা, খুব বেশি পরিমাণ তোমার কি হচ্ছে বলতো? কাজে লাগবে। ঠিক আছে,
খুবই 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 বেশি ইম্পর্টেন্ট একটা লাইন। এটা ভালো মতো মনে রাখবা। কি মনে রাখবা? সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, সর্বনিম্ন অবস্থানে তোমার কি বলতো, এই যে জিনিসটা খুব বেশি তোমার কি হচ্ছে বলতে ইম্পর্টেন্ট। সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি এবং সর্বনিম্ন উচ্চতা নিম্ন উচ্চতার গতিশক্তি তোমার কি হচ্ছে বলতো অলওয়েজ সেম। এটা দিয়ে তুমি অনেকগুলো সিকিউ খুব সহজে তোমার কি করতে পারবো, তো সলভ করতে পারবো। যেমন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, অনেকবার এমসিকিউতে আসছে বোর্ডে, এই প্রশ্নটা হচ্ছে, আমি বোঝানোর সুবিধার জন্য এই জিনিসটাকে আমরা একটু মুছে ফেলি, এই জিনিসটাকে আমরা একটু একটু মুছে ফেলি এটাকে। আমাকে বললো, দেখো, আচ্ছা আমাকে বলা হয়েছে যে এখানে ধরো এখানে একটা অ্যারোপ্লেন আছে, ধরো এই জায়গায় একটা অ্যারোপ্লেন আছে। আমি তো খুব ড্রয়িংটা ভালো পারি না, আমার অ্যারোপ্লেনটা হচ্ছে এমন। তো বলছে এই অ্যারোপ্লেনটা বলছে 490 মিটার উচ্চতায় আছে, ঠিক আছে, 490 মিটার উচ্চতায় আছে। বলছে এখানে থাকা অবস্থায় তার মধ্যকার শক্তি হচ্ছে প্রশ্নটা বলছে 900 জুল। বললে এটা যদি হঠাৎ করে ভূপাতিত হয়, মানে কোনো কারণে যান্ত্রিক গোলযোগের জন্য ভূমিতে পতিত হয়, অর্থাৎ ভূমিতে পতিত হয় মানে যদি এখানে ঠিক পড়ে যায়, তখন বলছে সে কত গতিশক্তিতে পড়বে, কত গতিশক্তিতে পড়বে। এখন এক্সাম হলে তুমি বসে বসে 490 মিটার দিয়ে করে করে তুমি অনেক সময় লাগাই ফেলবা, কিন্তু তুমি যদি লাইনটা মনে রাখো যে সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি এবং সর্বনিম্ন উচ্চতার গতিশক্তি সমান, তো দেখো সর্বোচ্চ উচ্চতার শক্তিটা কত বলো তো, 900 জুল। এবং এটা যখন ভূমিতে পতিত হচ্ছে অর্থাৎ সর্বনিম্ন উচ্চতায় পড়ছে, তখন সেটা কত গতিশক্তিতে পড়ছে বলো তো, সেম 900 জুল গতিশক্তিতে পড়ছে। তখন তুমি এমসিকিউতে যেখানে 900 জুল থাকবে ওই 900 জুল অপশনটা তোমার কি হচ্ছে বলতে দাগিয়ে দিবা। তাহলে আমরা বিভব শক্তি এবং গতিশক্তির কনসেপ্টটা পড়ে সেখান থেকে আমরা মোটামুটি প্রচলিত একটা ম্যাথ করে ফেললাম। এখন আমরা যে জিনিসটা পড়াশোনা করতে যাব সেটা হচ্ছে স্প্রিং রিলেটেড একটা কোয়েশ্চেন। সো এই স্প্রিং রিলেটেড কোয়েশ্চেনটা আমরা এখনই সলভ করে ফেলবো।